হোটেল শিবম, আলিপুরদুয়ার। এই যাত্রায় আমাদের গন্তব্য বক্সা জয়ন্তী পুরো কভার করে লেপচা খাঁ এবং ফেরার সময় বক্সা মোড় এবং সান্তারা বাড়ির মাঝামাঝি জায়গা 28 নম্বর বস্তি, সেখানে একদিন থাকা। এর আগেও এই জায়গাগুলো আমরা 2013-তে এসেছি। সেবার ছোট মহাকাল, বড় মহাকাল সবগুলোই কভার করেছি। এবারে ছোট মহাকাল অবধি আমাদের প্রোগ্রাম। আর গতবারে 28 নম্বর বস্তির সামনে দিয়ে আমরা গেছি এবং তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের কথা মাথায় রেখে এবারে আমরা একটা দিন সেখানে থাকবো এরকম চিন্তাভাবনা করে এসেছি। আলিপুরদুয়ার জেলা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগের 5টি জেলার অন্তর্গত একটি। 2014 সালের 25শে জুন এই আলিপুরদুয়ার জেলা গঠিত হয়। সেই হিসাবে এটি একটি নবনির্মিত জেলা বলা চলে। এই হোটেল শিবম নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই শহরের ভেতরে বেশ স্বাচ্ছন্দ্যপূর্ণ একটি হোটেল। একদম বিলাসবহুল বলবো না, কিন্তু থাকা যায় অনায়াসে, ব্যবস্থাপনাও ভালো, খাওয়ারের মানও বেশ ভালো। তাই যারা আসবেন তারা এখানে থাকতেই পারেন। এখন আমরা ব্রেকফাস্ট করে জয়ন্তীর দিকে চলেছি। আলিপুরদুয়ার টাউনের মাঝখানে একদম সকাল, সেরকম পথে লোকজন নেই। তারপর আবার রবিবার, আজকে ছুটির দিন বলে হয়তো লোক সংখ্যা বা গাড়ি ঘোড়া আরও কম সকালে। সাজানো গোছানো বেশ পরিষ্কার শহরে। ওঠাটা অনেক উঠতে হবে পাহাড়ে। আমার সিনিয়র দাদারা সকলেই একটা এসেছেন, একমাত্র এক দাদা, বোন এবং বোন জামাইয়ের সাথে এসেছেন। তারা ব্যাঙ্গালোর নিবাসী এবং ভ্রমণ পিপাসু, ভ্রমণ রসিক বলা চলে।
ভিডিও আমার দেওয়া আছে, দেখো কি জায়গা আছে। বড় মহাকাল যাওয়ার ভিডিও আমার দেওয়া আছে ইউটিউবে, দেখো কি জায়গা। অসুবিধা চলে গেছে। আলিপুরদুয়ার জাংশন স্টেশন, তার পাশ দিয়েই রাজাভাত খাওয়া হয়ে বক্সা বা জয়ন্তী যাওয়ার রাস্তা। এই আলিপুরদুয়ার স্টেশন থেকে আমরা ফেরার সময় ভিস্তাডোম ধরে এনজেপি যাব। বক্সা দিয়ে ভুটান যাওয়া যাবে? আমরা আপাতত রাজাভাত খাওয়ার দিকে এগিয়ে চলেছি। বাঁদিকে যে রাস্তাটি বলে উঠে গেল সেটি ন্যাশনাল হাইওয়ে এবং সেটি আসাম যাচ্ছে আলিপুরদুয়ার শহরের মধ্যে দিয়ে। রাজাভাত খাওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের এই আলিপুরদুয়ারে অবস্থিত একটি ছোট জনবসতি। সড়কপথে রাজাভাত খাওয়া জেলা সদরের সঙ্গে যুক্ত বটে, কিন্তু এর চারদিকেই কিন্তু বক্সা জাতীয় উদ্যান এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বক্সা যে ব্যাঘ্র সংরক্ষণ এরিয়া, ওয়াইল্ড লাইফ যে এরিয়া, সেটা পরিদর্শনের জন্য অনুমতিপত্র কিন্তু রাজাভাত খাওয়া থেকেই দেওয়া হয়। অনুমতিপত্রের জায়গা, এখান থেকেই অনুমতিপত্র নিয়ে এই জয়ন্তী বা বক্সার দিকে ঢুকতে হয়। এই জয়ন্তীর পাশেই রাজাভাত খাওয়া, মোটামুটি দুটোর দূরত্ব হচ্ছে প্রায় 12 কিলোমিটার। তো বক্সা টাইগার রিজার্ভের প্রবেশপথও বলা যায় এই রাজাভাত খাওয়াকে। প্রত্যেক বছর ভ্রমণ প্রেমিকদের ভিড়ও এখানে জমে। প্রাকৃতিক সৌন্দর্য, বন, অর্কিড, বন্যপ্রাণী, পাখি এগুলো তো আছেই। এই রাজাভাত খাওয়ার ঐতিহাসিক গুরুত্ব কিন্তু বেশ। এর সঙ্গে জড়িয়ে আছে যুদ্ধ জয়ের একটা কাহিনী। কারণ কোনো স্থানের নামকরণ কিন্তু হয় হচ্ছে ঐতিহাসিক ঘটনা, আঞ্চলিক পরিবেশ, বৈচিত্র্য, লোকজন, কর্মজীবন এইসবের উপর দিয়ে। রাজাভাত খাওয়া নামকরণের সঙ্গে যুক্ত আছে এরকম একটা ইতিহাস। রাজাভাত খাওয়া ছিল কোচবিহার রাজ্যপাটের অংশ। 1765 সালে কোচবিহারের সিংহাসনে বসেন ধৈর্যেন্দ্র নারায়ণ রায়। তিনি ছিলেন 13তম রাজা, আর ভুটানের রাজা দেবরাজ ছিলেন তার প্রতিপক্ষ। এখন দেবরাজ ঘোষণা করেন যে বক্সা অঞ্চল ভুটানের অন্তর্গত। এই অঞ্চলের অধিকারের জন্য ভুটানের রাজা দেবরাজ কিন্তু তার সেনাপতি পানসু তমাকে পাঠান এটা জয় করতে। কোচবিহারের রাজা প্রতিরোধ করেছিলেন অবশ্যই, এবং প্রতিরোধ করার পরে কিন্তু এই পানসু তমা তাকে বন্দি করে প্রথমে বক্সায়, তারপরে ভুটানের রাজধানী পুনাখাতে নিয়ে চলে যান। এখন এমত অবস্থায় কোচবিহারের রাজ পরিবার রাজাকে উদ্ধার এবং রাজ্য রক্ষার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারস্থ হতে
হতেই হয়। প্রথমে ব্রিটিশরা এই বিষয়ে খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু পরবর্তীকালে তারা রাজি হলো, কারণ এই অঞ্চলে ডলোমাইট প্রচুর পাওয়া যায়, তার জন্য ব্রিটিশদেরকে এখানে রেল লাইন বসাতে হবে। আর এই রেলপথ তৈরি করার জন্য প্রয়োজন হচ্ছে কাঠের। আলিপুরদুয়ার ও ডুয়ার্সের জঙ্গল কিন্তু কাঠের জন্য একদম উপযুক্ত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজি হলো কোচবিহারের রাজাকে ভুটানের রাজার কাছ থেকে ছাড়ানোর জন্য, এবং 1774 সালে ব্রিটিশ সেনা কর্তৃক কিন্তু কোচবিহারের রাজাকে উদ্ধারও করা হয়। এবার রাজাকে স্বাগত জানানোর জন্য কোচবিহারের রাজপরিবারের তরফ থেকে এই অঞ্চলে একটা মহা ভোজ সমারোহের আয়োজন করা হয়, কারণ দীর্ঘ বন্দিদশার পরে রাজা ফিরছেন। আর এই ভোজ সমারোহের আয়োজন করা হয় বাঙালির ট্র্যাডিশনাল খাবার ভাতের সঙ্গে নানা উপকরণের। তো এখানে রাজা ভাত খেয়েছিলেন বলেই কিন্তু এই অঞ্চলের নাম হয়েছে রাজা ভাত খাওয়া। আর এই কথাকে স্মরণীয় করার জন্য বন দপ্তর এই যে মিউজিয়ামটি আপনারা দেখছেন, এই মিউজিয়ামের গায়ে রাজামশাইয়ের সপার্ষদ সেই ফিরে আসার দৃশ্য এঁকেও রেখেছে বড় করে। যদিও মিউজিয়ামের ভেতরে আমরা ঢুকতে পারিনি, কারণ এই কোভিড সিচুয়েশনে অনুমতি নেই। তো এখানে একটু দূরে এখান থেকে বন দপ্তরের তৈরি অর্কিড হাউস এবং মিউজিয়াম যেটা বললাম তা আছে। এই মিউজিয়াম এবং অর্কিড হাউসে বন থেকে সংগৃহীত নানা ধরনের প্রাণীর ফসিল রাখা রয়েছে, বন্য প্রাণীর কিছু প্রতিকৃতি রাখা হয়েছে। অর্কিড হাউসে প্রচুর অর্কিড আছে, তবে এই সবগুলোই ছবি তোলা বা কাজ করা নিষিদ্ধ, কারণ খুব যত্ন করে এদেরকে রাখা হয়েছে। বক্সা মোড়, সোজা রাস্তা দিয়ে চলে গেল বক্সার দিকে, আর আমরা এখন চলেছি জয়ন্তীর দিকে। পথে পালা ব্রিজ পড়বে। এই পালা ব্রিজের পূর্বে কোনো অস্তিত্ব ছিল না, আর এই পালা নদী জয়ন্তী নদীর প্যারালাল একটি নদী, যেটা বন্যার সময় ভীষণভাবে সক্রিয় হতো এক সময়, এখনো হয়তো হয়, এবং এতটাই বিপজ্জনক হয়ে যেত যে বক্সা এবং আলিপুরদুয়ার থেকে পুরো জয়ন্তীকে এই বালা নদী কেটে বাদ করে দিত। এবং এর আগেও 2013-তে দেখেছি স্রেফ রাস্তার উপর দিয়ে জল এমনি সময় যায় না, কিন্তু বন্যার সময় রাস্তার উপর দিয়ে প্রচুর জল যায়, এবং কোনোভাবেই বাস ছাড়া অন্য কোনো গাড়ির সেটা পারাপারের কোনো প্রশ্নই আসে না। এইবার এই যে ব্রিজটি আপনারা দেখছেন, এটি কয়েক বছর আগে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় তৈরি হয়েছে, যার জন্য এখন সমস্ত সিজনেই যাতায়াত অন্তত সম্ভব হয়েছে জয়ন্তীর সঙ্গে বাকি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের। এই যে বালা নদীর বেড, রিভার বেড, তার মাঝখানে যে দুটি কংক্রিট পিলার দেখা গেল, এই কংক্রিট পিলার দুটি রেলপথের কংক্রিট পিলার। এর উপর একটি ব্রিজ ছিল এক সময়, ব্রিটিশরা জয়ন্তী অবধি রেলপথ তৈরি করেছিল এক সময় ডলোমাইট এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। সেই সময় এখানে একটি স্টেশনও ছিল। তো বহুদিন পূর্বেই হাতিদের অত্যাচারে সেই স্টেশন নষ্ট হয়ে গেছে, এবং ধীরে ধীরে এই ব্রিজও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যেহেতু
জয়ন্তী থেকে আর ডলোমাইট নিয়ে যাওয়ার কোনো প্রশ্ন ছিল না, সেই জন্য। দূরে ভুটানের পাহাড়। জয়ন্তীতে সূর্যোদয়ের দৃশ্য মোটামুটি ভোর 6টার দিকে তোলা। এই জয়ন্তী বক্সার টাইগার রিজার্ভের মধ্যে একটি ছোট গ্রাম, বন দিয়ে ঘেরা গ্রাম। এটি জয়ন্তী নদীর তীরে তো অবস্থিত, আর ভুটান পাহাড়ের সঙ্গে, যেটা আপনারা উল্টো দিকে দেখতে পাচ্ছেন, তার সঙ্গে একটা প্রাকৃতিক সীমান্ত তৈরি করেছে। ল্যান্ডস্কেপ এবং ঝর্ণা দেখার জন্য একদম আদর্শ জায়গা। তবে বর্ষাকালে নদীর এপারের সঙ্গে ওপারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, এবং সেই সময় কিন্তু এই প্রায় 1 কিলোমিটার বিস্তীর্ণ নদী, কি তার বেশি হবে সম্ভবত, একটি প্রখর এবং খরস্রোতা নদীতে পরিণত হয়, যেটা কোনোভাবেই কিন্তু পারাপার করা সম্ভব নয়। তাই বর্ষাকালটা নদীর ওপারের বাসিন্দাদেরকে নিজেদের খাবার দাবার এবং বাকি জিনিসপত্রের যোগান সারা বছর ধরেই করে রাখতে হয়, নইলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা। প্রচুর হোমস্টে, পশ্চিমবঙ্গ সরকারের পিডব্লিউডির বড় বাংলো এবং বন দপ্তরের বাংলো এখন হয়েছে। সব মিলিয়ে কিন্তু জয়ন্তী এখন যথেষ্ট জমজমাট এবং বেশ বড় জায়গা। ছবির মতো ল্যান্ডস্কেপ জয়ন্তীর সবচেয়ে বড় পর্যটক আকর্ষণ, যেটা আমরাও খুব আন্তরিকভাবে উপলব্ধি করেছি। খুবই বিখ্যাত জয়ন্তী ব্রিজ,
যা এখন ব্রিজ বলে, মানে ব্রিজ বলাটা বাতুলতা, ব্রিজের কোনো প্রায় চিহ্নই নেই, এরকম একটা অবস্থা। কিন্তু এক সময় কিন্তু এটি যথেষ্ট বিখ্যাত ছিল। জয়ন্তী নদীর এই যে রেলওয়ে সেতুর অবশিষ্টাংশ আমরা দেখছি, এই সেতুটি 1993 সালে কিন্তু প্রকৃতির ক্রোধে ভেসে গেছিল। বর্তমানে আমরা যা দেখছি শুধু একটা অংশই দৃশ্যমান, এবং বাকি ধ্বংসপ্রাপ্ত সেতু এটি একদম নদীর তলদেশে পড়ে আছে, যার উপর এখন প্রচুর পাথর নুড়ি জমা হয়েছে। 2013 সালেও আমরা কিছুটা দেখেছি, কিন্তু প্রত্যেকবারই এসে দেখছি যে ক্রমশ নদীগর্ভ উঁচু হচ্ছে এবং ব্রিজের অবশিষ্টাংশ যেটুকু সেটুকুও ক্রমশ ঢেকে যাচ্ছে। অদূর ভবিষ্যতে যে কেউ সহজেই অনুমান করতে পারে যে বর্ষাকালে নদীর মধ্য দিয়ে আনা ভাঙা পাথর, ডলোমাইট এবং বালি পাথর এইসব ধ্বংসস্তূপের নিচে সেতুটি সম্পূর্ণভাবে চলে যাবে আর ইতিহাসের একটা অধ্যায় বন্ধ হয়ে যাবে। এই সেতুটি 1915 সালে মূলত কাছাকাছি পাহাড় থেকে ডলোমাইট পরিবহনের জন্য ব্রিটিশরা নির্মাণ করেছিল। পরে এই পথটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, এবং সেই দিনগুলোতে জয়ন্তী ছিল একটা খনির শহর, যার নিজস্ব একটা রেলওয়ে স্টেশনও ছিল। দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন চাকরি, ব্যবসা ইত্যাদির জন্য এখানে আসতেন। শহরটি অনেকটাই কর্মকাণ্ডে সমৃদ্ধ ছিল, কিন্তু 1993 সালে জয়ন্তীতে ভয়াবহ বন্যা হয় এবং পুরনো রেল সেতুটি এই প্রকৃতির আঘাত সহ্য করতে না পেরে ভেঙে পড়ে, এবং এটাই বোধহয় জয়ন্তীর সৌভাগ্যের শেষের শুরু। অর্থনৈতিক কর্মকাণ্ডবিহীন ধীরে ধীরে একদম একটা সমৃদ্ধ শহর জয়ন্তী, যেটা একটা ছোট্ট গ্রামে রূপান্তরিত হয়ে যায়। এবং যারা জীবিকা নির্বাহের জন্য এখানে এসেছিলেন তারা বেশিরভাগই জায়গা ছেড়ে দিয়ে চলে গেছেন, এবং যাদের হয়তো যাওয়ার কোনো জায়গা ছিল না তারা এখানেই থেকে গেল, এবং তারা স্থানীয় লোকের সঙ্গে মিশেও গেল। আর এই সেতুটি ভেঙে পড়ার পরে পরিবহন সমস্যার কারণে প্রাথমিকভাবে ডলোমাইট খনির অনুমতি দেওয়া হয়নি। পরে বক্সা টাইগার রিজার্ভ গঠিত হয় এবং খনির কাজ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। তাই এই মুহূর্তে এই রেল ব্রিজের আর কোনো রকম যত্নও নেই, কোনো রকম গুরুত্বও নেই। বাঁধানো গাছ একদম লাগিয়ে এখন আমরা চলেছি পুকুরি পাহাড় বা পোখরি হিল নামেও যেটি পরিচিত। এটি জয়ন্তী থেকে সামান্য ওপরে একটা ছোট পাহাড়, যেখানে পাহাড়ের চূড়ায় অবস্থিত একটা মাছে ভরা ছোট পুকুর সেটি আছে। যাত্রাপথ খুবই মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এটি যেখানে গাড়ি দাঁড়াবে সেখান থেকে 1 কিলোমিটার হেঁটে উঠতে হয়। জায়গাটি হিন্দু এবং বৌদ্ধদের জন্য বেশ আধ্যাত্মিক স্থান। প্রচুর মাগুর মাছ, যেটা পরে আমরা দেখতেই পাবো, তাদের ভর্তি মাছ। পর্যটকদের খাওয়ানোর অনুমতি দেওয়া হয় যদি অনুমতির জোগাড় করা যায়, কিন্তু হত্যা করা কঠোরভাবে নিষিদ্ধ, শাস্তিযোগ্য অপরাধ।
তবে চারধারের পরিবেশ সব দিকে সত্যি নিতে হবে ঘুরে ঘুরে। যথেষ্ট উপভোগ্য। পাহাড় আমরা বিকেলের দিকে যাচ্ছি বলে, মানে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, সেই জন্য এই যে সূর্যালোক যেটা বনের মধ্যে এখন পড়ছে সেটাও সেরকম প্রখর নয়, যার জন্য আলো আঁধারি একটা আবছায়া পরিবেশ আমাদের এই যাত্রাকে আরও মোহময় করে তুলেছে। সেটা আমাদের সঙ্গে সঙ্গে যারা আপনারা দেখছেন তারাও নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। দুজনদের কাছ থেকে তো ইয়েও নিবি না, তাই জন্য নিবি জিজ্ঞেস করি যে জানিস না, জিজ্ঞেস করতে দোষ নেই, আমরা তো এসে পড়েছি আর ছাড়ি না। ঘুরে তো নিচ্ছি। জয়ন্তীর পুকুরি পাহাড়টি বক্সা অভয়ারণ্যের একটা সুন্দর জঙ্গলের অংশ, তবে সেই রাজা ভাত খাওয়া থেকেই এর প্রবেশের অনুমতিও নিতে হয়। তবে পাহাড়ের মাথা থেকে জয়ন্তী নদী এবং ভুটান পাহাড়ের একটা অসাধারণ দৃশ্য পাওয়া যায়, যেটি নিজের চোখে না দেখলে উপলব্ধি করা খুব কঠিন কাজ। এই পুকুরি পাহাড় কিন্তু হিন্দু এবং বৌদ্ধ এই উভয় জাতির কাছেই একটি খুব পবিত্র স্থান। উভয় ধর্মের যারা এখানে একটা গাছ আছে, ধর্মাবলম্বীদের কাছে খুব পরপর 10টা না 15টা ফুটেছে, পরপর আমার মনে আছে। ছোট্ট ট্রেক কিন্তু ভীষণভাবে মনোরম।
পৌঁছে গেছো? না না প্লেন আছে তাহলে এই দিক দিয়ে নামো, স্টেপ আছে। হ্যাঁ, যে কোনো দিকে এই দিক দিয়ে নামো, স্টেপ আছে, স্টেপ আছে। এই দিক দিয়ে নামো, স্টেপ আছে। এই যে স্টেপ, এই যে স্টেপ, ঠিক আছে? এই যে স্টেপ। বলবো? হ্যাঁ, এই যে স্টেপ আছে। এই রুমটি ऊँट के मुंह में जीरा वरना जीव বা জিরা রাইস। এরপরে কচ্ছপ আসবে তো? ওই 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 ডান্ডাটা পেয়ে আসে, আমি একবার দেখেছি। ছিল এতক্ষণ ছিল ও নাহলে মাছগুলো খেয়ে নেবে। ওটা আর করো না, ওটা ওভারলোডেড হয়ে গেছে, নিচে পড়ে যাবে। এবার সাথে দেখো কল্যাণ এই পুকুরি পাহাড়ের বললাম না অঞ্জন, যে লেক, ওই ডান দিকে তার যে বেচারা মাগুর মানে মাছ সাম্যবাদ অনুযায়ী তার পাচ্ছে মতো না। সাইজ, আকার আকৃতি আমি আর দেখেছি বলে মনে পড়ে না। ক্যামেরা তোমার কাছে ওখানে দাঁড়িয়ে
প্রকাণ্ডতম একটা চেহারা। ক্যামেরায় হয়তো খুব বেশি ধরা পড়েনি, কিন্তু যেটুকু ধরা পড়েছে তাতেই বোঝা যায় যে প্রতিদিন পর্যটকদের আনা মুড়ি খেয়ে খেয়ে তাদের কি চেহারা হয়েছে। এর মধ্যে কিছু কচ্ছপও আছে। 2013 সালে এসে সেই কচ্ছপও আমরা দেখেছি, এবার অবশ্য দেখতে পেলাম না, কিন্তু সব মিলিয়ে মিশিয়ে একটা চমৎকার পরিবেশ তৈরি করে তারা। এরপরে কিছুটা রিক্রিয়েশন অফ প্রিভিয়াস ফ্রেম তার প্রচেষ্টা চলছিল। মানে এই যে বসার জায়গা, এর উপরে বসে গতবার আমরা যে কয়েকজন এসেছিলাম সেই কয়েকজন প্রায় একই ভঙ্গিমায় বসে সেই 8 বছর আগের টাইম ফ্রেমটাকে ফেরত আনার একটা চেষ্টা চলছিল। অনেকটাই সফল হয়েছে, তবে চেষ্টাটা বেশ মনোজ্ঞ। সবাই পা তুলে আছে, আমিও পা তুলে আছি। তুমি বসো, আমি তুলে দিই। এক্সপার্ট বেরিয়ে যাচ্ছে টাক করে। বলে আমার মুখটা পাচ্ছি আমার কি লাগবে? ওরা অরুণ কত দিতে পারে। রেডি। দাদা আমি একটা তুলি, সবার আমার ফটো তো নেই। আমি তুলি না পুকুরের রাস্তায়। হ্যাঁ, এটা কি আসছে? বলেন বস। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দুটো দূর হয়েই আছে। হ্যাঁ, ক্যামেরা আছে সেটা কি তুই জানতিস? তার মানে এই ছবিটা রতনদা গ্রুপে পোস্ট করলে রতনদার প্রথম পোস্ট হবে কিন্তু। এরপর আমাদের যাত্রা এই পথেরই একটা ওয়াচ টাওয়ারের দিকে, যেটাতে সামনে একটি ছোট্ট, আমার তো বসবো না, বলবো না, আর্টিফিশিয়াল একটা জল খাওয়ার জায়গা, একটা রিজার্ভার এবং তার পাশে সল্ট পিট, যেখানে পশু পাখিরা, বিশেষ করে পশুরা লবণ চাটতে আসে। কারণ তাদের একটা বড় সমস্যা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ থেকে খনিজ লবণ না পাওয়া। তার জন্যই এই বন দপ্তর বিশেষ বিশেষ জায়গায় তাদের আর্টিফিশিয়াল রিজার্ভার, চৌবাচ্চা তৈরি করে তার মধ্যে জল রাখার ব্যবস্থা করেন, এবং তার পাশে একটা সল্ট পিট তৈরি করে দেন, যেটা থেকে তারা, মানে পশু পাখিরা, পশুরা লবণ চেটে খেতে পারে এবং তাদের শরীরের সানসেট লবণের ঘাটতি মেটাতে পারে।
এটা তোলার জন্য। এইটাই কি? দেখ গুন্ডা এই যে দেখ তুই এটা উত্তম কুমার বলছিল না অনেকটা এরকম অনেক চেহারা মনে হচ্ছে এরকম ডায়ন টাইপের হ্যাঁ এই ওয়াচ টাওয়ার থেকে সানসেটের অসাধারণ দৃশ্য মন ভরিয়ে দেয়। উত্তম কুমারকে দেখছি ওইটা হয়ে গেছে কিন্তু এই দুটো হয়ে গেছে জয়ন্তীর হোমস্টেতে এই দুটো হয়ে গেছে নদীর ধারে যেখানে ছিলাম সেখানে রাতে বারবিকিউ চিকেনের ব্যবস্থা চলছে। একদম পিকনিকের পরিবেশ, বলাই বাহুল্য ভীষণভাবেই তুলে দাও তাড়াতাড়ি হবে না একদম হয়ে এনজয় করা হয়েছে প্রত্যেকটি মুহূর্তকে। চিন্তা দেওয়া আছে এটা দর্শকরাও হয়তো বুঝতে পারছেন। এবার এটা উপর উপর পুরো ভিতরে কাটি হ্যাঁ শিবা ওকে করতে দে ও হ্যাঁ করো হ্যাঁ না করো করো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে সরাও না ওইখানে তো করতে দাও ওকে করতে দাও ওর হবে করুন ওর মতন করুন এটা হয়ে গেছে অলরেডি কিচ্ছু হয়নি কিছু হয়নি বলতে তো ভেতর কাজ বস আমিও করি বস আমিও করি ঠিক আছে আমিও টুরে গেলে আমিও করি কেউ ছাড়ে না। ওটাকে ওটাকে তো ছুরি দিয়ে কেটে দিয়েছিলাম মাঝখানে হ্যাঁ কাটা একটা হিট হলে ফুটে যাবে তো তোর আগুনটা সেদ্ধ ভেতরে এই গলাটা তো সেদ্ধই হবে না চলান গেল যে চলান তাহলে কোথায় তাহলে নিয়ে আর তালাটা লাগে এগুলো হয়ে গেছে দেবো প্লেট দেবো